স্বপ্ন নো মায়া। সপ্তাহ দুয়েক ধরে প্যাট সাহেবের ধুম জ্বর। প্রথম প্রথম তো তিনি প্রায় অচৈতন্য ছিলেন। ইদানিং কিছু বুলি ফুটেছে, মাঝে মাঝে চোখ মেলে এদিক ওদিক চান। বোধহয় বাঙালি ভাষা তিনি ভুলেই গেছেন। ইংরেজিতে বিড়বিড় করেন। শুধু চমেলিকে ডাকাডাকি করার সময় হিন্দুস্তানি বলে ফেলেন। তিনি টের পান পটা আর পিসি অনেক সেবা করেছে তার। পিসি দিনের বেলা তো দেখাশোনা করেই, এমনকি রাত বিরাতেও আসে সাহেবের ঘরে, খুব সেবা করে। অবাক কাণ্ড হলো, পরশু দিন আর তার আগের দিন মাঝরাতে এসেছিলেন হার ম্যাজেস্টি কিষ্টাবাবিনী দেবী অফ বিদ্যানগর। তিনিও প্যাট সাহেবের অনেক সেবা যত্ন করলেন। তার শরীরে লেপন করলেন আতর গোলাপ। সাহেব আহ্লাদে চোখ বুজেছিলেন। তার মতো সুন্দরী সাহেব ইউরোপেও কম দেখেছেন। অবশ্য তাকে এর আগে দেখেছেন মাত্র 2 বার। একবার পুন্নাহে, আরেকবার কি একটা পুজোর সময় 10 হাতওয়ালা এক হিন্দু দেবীর সামনে। সাহেব কিন্তু নিজের ঘরের নিভৃতিতে মহারানীর সামনে খুব সংযম দেখিয়েছেন। তার মনে হচ্ছিল তার শরীরে যখন তখন একটা বিরাট বিস্ফোরণ হবে। শেষ পর্যন্ত হয়নি। আনন্দেও ক্লান্তি আসে। সাহেব ঘুমিয়ে পড়েছিলেন। মহারানী চলে গেছেন এক সময়। এই কদিন সাহেব ছিলেন মহা আনন্দে। স্বপ্নে প্রেত পিশাচ আর ভয়ঙ্কর দস্যুরা আনাগোনা করে বটে, জেগে উঠলেই কিন্তু আরাম। নারীর হাতের মধুর সেবা পেয়ে সাহেব দুঃস্বপ্ন ভুলে যান। গতরাতে সাহেবের ভুল ভাঙল। ডরথি এসেছিল। ডরথি, সে এখনো কিশোরী। সাহেবের গায়ে সে অনেকক্ষণ হাত বুলালো। সাহেবের সন্দেহ হলো, যখন তিনি একবার বলায় ডরথি কাপড় খুলে ফেলল। এই জিনিস তো এত সহজে হওয়ার কথা নয়। তিনি ডরথিকে বললেন তার অঙ্কশায়নী হতে। সে হাসি মুখে তার কথা মেনে নিল। সাহেবের কিন্তু তেমন আরাম হয়নি, কারণ এ কখনো সত্যি হতে পারে না, কখনো না। সাহেব স্বপ্ন দেখছেন। এক দীর্ঘ দুঃস্বপ্ন এসেছে ডরথির বেশ ধরে। সাহেব যা চান সে তাই করতে প্রস্তুত, কিন্তু তিনি একে সহ্য করতে পারছেন না, আবার এর হাত থেকে মুক্তিও পাচ্ছেন না। এর চেয়ে ভূত পিশাচরা ছিল অনেক ভালো। সাহেব আর্তনাদ করে উঠলেন। তখনও তার শরীরের উপর হাসি মুখে শুয়ে আছে ডরথি। সাহেব বুঝতে পারলেন, কোনো রাতে কোনো নারী তাকে সেবা করতে আসেনি, না পিসি, না হার হাইনেস, না ডরথি। সাহেবের আর্তস্বর শুনে ছুটে এলো পটা। ততক্ষণে তার ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেছে। তিনি শয্যার উপর উঠে বসলেন। বড় বড় শ্বাস নিচ্ছেন। বাইরে পাখি ডাকছে, আকাশ অরুণ বর্ণ। কিছুক্ষণ পর প্যাট সাহেব অবসাদ কাটানোর জন্য পটাকে বললেন, আইসো, কিঞ্চিত প্রাতঃ ভ্রমণ করিয়া আসি। পটার এই মাঝরাতে ঘুরতে যাওয়ার মোটেও ইচ্ছা নেই। সে 2-1 বার গাইগুই করল, লাভ হলো না। তাকে সাহেবের সঙ্গে বেরোতে হলো। দুঃখের কথা হলো, এবারও জ্বরের ঘোরে সাহেব পূর্ব কথা সব ভুলে গিয়েছেন। এমনকি রাঘবের বিষয়টাও তার স্মরণে নেই। পথে যেতে যেতে পটার কাছে বুড়ো বটতলার ঘটনাটা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলেন। কারা আক্রমণ করেছিল তাদের? তারা তার সহিত কি করিল? কিছুই মনে পড়ে না। পটা বলল, আজ সকালের দিকে কেলে মাইকেল আসবে সাহেবের খবর নিতে। সাহেব আনমনে চলতে লাগলেন লঙ্কা বাড়ির দিকে। সাধারণত তিনি পূর্ণার দিকে যান। কে জানে আজ কি খেয়াল হলো। লঙ্কা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটি কৃষ্ণবর্ণ যুবক অসাধারণ দ্রুততায় রোপ ক্লাইম্বিং করছে। দড়িটা একটা গাছে বাঁধা। কৌতূহলে তার ভুরু কুঁচকে উঠল। এরা কি জিমনেশিয়াম খুলেছে নাকি? তিনি একটু দোনমনো করে ঢুকেই পড়লেন লঙ্কা বাড়িতে। আখড়ার ছেলেরা তাকে দেখে কিছুটা বিস্মিত হলো। অবশ্য কেউ কিছু বলল না।
সাহেব কিছুক্ষণ চুপচাপ রোপ ক্লাইম্বিং দেখলেন। এ একেবারে অন্যরকম। দড়ি ধরার কৌশল ভিন্ন, এমনকি চড়ার ধরনও ভিন্ন। দড়িটা যেন অক্ষ। ওঠানামার সময় ছেলেটির শরীরের নিম্নাংশ তাকে ঘিরে সামান্য দুলছে। ইংলিশ ছেলেরা চেষ্টা করে পা দুটোকে স্থির রাখতে, এই ছেলেটা কিন্তু তা করছে না। কি আশ্চর্য গতি এর! সাহেব মুগ্ধ হয়ে গেলেন। মাটির রেসলিং রিংয়ের উপর কাঠের পাটা টানছে এক তরুণ যুবক। পাটার উপরে বসে আছে একটি ছোট ছেলে। আরেকজন যুবক মাটি কোপাচ্ছে। এই দুই নবযুবককে দেখে মনে হয় এরা যমজ ভাই। রিংয়ের মাটি থেকে উঠে আসছে অনাঘ্রাত পূর্বগন্ধ। সত্যনারায়ণ একটি কিশোরকে মল্লবিদ্যা শেখাচ্ছেন। সে অন্যান্যদের তুলনায় কিছুটা বড়। এদের মল্লবিদ্যার কৌশল সব অন্যরকম। টেকডাউনের নিয়মগুলো সাহেব তেমন বুঝতে পারলেন না। পিন করার ধরনটা সাহেবের চেনা, কিন্তু টেকনিকগুলো ভিন্ন। তিনি তো জানতেন না গুড ফর নাথিং নেটিভগুলো এত কিছু জানে। শরীরে প্রত্যেকে তেল মেখেছে, ফলে এদের একটা সর্পিল গতি এসেছে। আবার গ্রিপ করার সময় হাতে মাটি মেখে নিচ্ছে। কি অদ্ভুত কৌশল! সাহেব মনে মনে প্রশংসা না করে পারলেন না। নেটিভদের কাণ্ডমাণ্ড দেখে তিনি এই দ্বিতীয়বার মুগ্ধ হলেন। প্রথমবার মুগ্ধ হয়েছিলেন শিখ যুদ্ধের সময় একটি শিখ যুবকের বীরত্ব দেখে। প্যাট সাহেব নিজেই তাকে গুলি করে মেরেছিলেন, কিন্তু মরতে মরতেও ছেলেটা লড়েছিল, হেক্টরের মতো লড়েছিল। তার মৃত্যুর সময় সাহেবের চোখে জল এসেছিল। সেই সঙ্গে তার নিজেকে মহাবীর অ্যাকিলিস বলে মনে হয়েছিল। একসময় রোপ ক্লাইম্বিং ছেড়ে কালো ছেলেটা নিচে নেমে স্কোয়াটিং শুরু করলো। 4-5টি বালক তাকে অনুসরণ করতে লাগলো। পটাও যোগ দিল সেই দলে। ছেলেটি আবার মাঝে মাঝে অন্যান্যদের কিছুটা সংশোধন করে দিচ্ছে। কত রকম স্কোয়াড জানে এই ছেলেটা। হিন্দু স্কোয়াডের কথা প্যাট সাহেব শুনেছেন বটে, এত রকম স্কোয়াড আছে এদের। সাহেব নিজেও অতি উত্তম বেহাম্বির। তিনি আর লোভ সামলাতে পারলেন না। ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, নবযুবক, তোমার নাম কি আছে? ছেলেটি একটু ইতস্তত করে বলল, প্রসন্ন। সাহেব বললেন, তুমি কি জানো ইউরোপে স্কোয়াটের অনেক প্রকার হয়? তারপর তিনি শতপ্রণোদিত হয়ে ছেলেদের ওভারহেড স্কোয়াড, জাম্প স্কোয়াড ইত্যাদি দেখানো শুরু করলেন। ছেলেরা বেশ মজা পেল। প্যাট সাহেব শিক্ষক হিসাবে ভালো, খুবই ভালো। ইংরেজির চেয়ে মল্লবিদ্যা শেখাতে তার ঢের বেশি আগ্রহ। কসরত করতে করতে তিনি ঘেমে উঠলেন। আজ মার্চ মাসের 15 বা 16 তারিখ হবে। গরম পড়ে গেল প্রায়। তিনি হাঁপিয়ে উঠলেন। কিছুক্ষণের মধ্যে তিনি বিদায় নিলেন। পটা বলছিল কেলে মাইকেল আসবে। তাছাড়া তার বড় দুর্বল লাগছে। অবশ্য মনের অবসাদ অনেকটা কেটে গেছে। আজ সকাল থেকে এ বাড়ির দিকে নজর রেখেছেন হেমমালিনী দেবী। তিনি খড় চোখে চেয়ে দেখলেন ছেলেদের কসরত। বেশ কয়েক মাস তিনি দিনু দীপাকে বেরোতে দিচ্ছেন না। তাদের কথা মনে করে তার চোখে জল এলো। চোখের জল জোর করে মুছে তিনি দেখলেন একটা লালমুখো মিনসে এলো, আবার চলেও গেল কিছুক্ষণ পর। এটা বোধহয় সেই প্যাট সাহেবটা। সঙ্গে এসেছিল বৈরাগীদের বেটা। হেমমালিনী বাড়ির বাইরে বেরোন না, তবু তিনি এ বাড়ির এমনকি গ্রামেরও সব খবর রাখেন। দৌহিত্রির পাড়ায় কুটকাচালি করার খবর চালাচালি করার লোক অনেক আছে। হাতে অফুরন্ত সময়। সব ঘরের প্রধান পুরুষই এখানে ঘর জামাই। ঘর জামাইদের তেমন কাজও নেই, মর্যাদাও নেই। ফলে এ পাড়ায় কম বেশি সকলেই কিছুটা হীনমন্যতায় ভোগে। প্রায় সবার কাছে সংসারের স্বাদ কিছুটা তিক্ত, কিছুটা কষায়। হেমমালিনী একটু কলহপ্রিয়া।
কিন্তু গত কয়েক মাসে তিনি অনেকটা বদলে গেছেন। আগে সবার সাথে ঝগড়াঝাটি করতেন বটে, আবার ভাবও হয়ে যেত। তার সবচেয়ে বড় ঝগড়া ছিল তার বৌদিদির সঙ্গে, কিন্তু বৌদিদির সাথে কথা না কয়ে তিনি বেশি দিন থাকতেও পারতেন না। এবার প্রায় মাস চারেক তিনি বৌদিদির মুখ দেখেননি। চন্দ্রমণি দেবী অনেক চেষ্টা করেছেন। হেমের ক্রোধ তাতে শুধু বেড়েই গেছে। তিনি নিজেও বৌদিদির কাছে যান না, ছেলে মেয়ে দুটোকেও যেতে দেন না। সর্বক্ষণ ওদের চোখে চোখে রাখেন। ওরা সারাদিন মুখ গোমড়া করে থাকে, রাতে লুকিয়ে চোখের জল ফেলে। এত কিছুর মধ্যেও দিনুর অবশ্য তেমন পরিবর্তন হয়নি, কিন্তু দীপা যেন এই কদিনে বড় হয়ে গেছে অনেকটা। সত্যনারায়ণও অনেক চেষ্টা চরিত্র করেছেন হেমকে ঘর থেকে বের করার, তার সাথে কথা বলার। হেম তাকে দেখিয়ে দেখিয়ে দীপাকে প্রহার করেন। দীপা কাঁদে না, শুধু গম্ভীর মুখে সহ্য করে। সত্যনারায়ণ সইতে পারেন না, পালিয়ে বাঁচেন। হেমের এহেন পরিবর্তনের কারণ কিছুই বোঝা যাচ্ছে না। আজ সকাল থেকে হেম নিজেও কিছু খাননি, বাচ্চা দুটোকেও খেতে দেননি। দিনু একবার দুবার ভয়ে ভয়ে খাওয়ার কথা বলেছে বটে, কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেছে। হেম ঠিক করেছেন আজ সারাদিন তিনি রাধা বাড়া কিছুই করবেন না, মরুক সব না খেয়ে। তিনি শুধু লঙ্কা বাড়ির দিকে নজর রাখছেন। জগা ছোট বিশুরা মাঝে মধ্যে উঁকিঝুঁকি মারে দিনুর খোঁজে। হেম আজ তাদের দেখে একটু বাড়াবাড়ি করে ফেললেন। এতটা দুর্ব্যবহার তিনি শিশুদের সাথে করতেন না আগে। ছেলেগুলো মন খারাপ করে চলে গেল। এতে তার নিজের ক্লেশ আরও বাড়ে। কিন্তু নরকের দ্বার খুলে গেছে। যত বিভৎস জন্তু তাদের দাঁত নখ নিয়ে বেরিয়ে আসছে সেই পথে, তাদের থামানোর সাধ্য হেমের নেই। তার মনে হয় এই দ্বার আর বন্ধ হবে না। চন্দ্রমণি দেবী প্রায় নানান অছিলায় দৌহিত্রির পাড়ায় চলে আসেন। আসলে দীপা দিনুর জন্য তার বুকে জ্বালা পোড়া হয়। ছেলে মেয়ে দুটো জন্মের পর থেকে তার কাছে, শুধু ওরাই বা কেন, হেমের জন্য তার দিবারাত্র কষ্ট হয়। কি যে হলো বোকা মেয়েটার। তিনি বোঝেন ওই ঝগড়াই মেয়েটার স্নেহ, শত্রুরূপে ভজনা। তাছাড়া বৌদিদির সাথে ঝগড়া করবে না তো কার সঙ্গে করবে? ওর কি মা আছে? কেউই তো নেই ঝগড়া করার। কিন্তু কমাস ধরে মেয়েটা কথাই কয় না। আজ আসলে হেম নিত্যপুষ্প ঝোপের ধারে দাঁড়িয়ে আছেন তার বৌদিদির জন্য। মজার কথা হলো ব্যাপারটা তিনি নিজেও ঠিক বুঝতে পারছেন না। মানুষ যা করে তার অনেকটাই না বুঝে করে। তার অমৃত সাগরের গভীরতম প্রদেশ ঢাকা থাকে গভীর অন্ধকারে। সেই জ্যোতির্ময় উৎস থেকে জন্ম নেয় অনেক না বোঝা কাজ। বিষের স্বভাব ভিন্ন, সে সব সময় নিজেকে জাহির করতে চায়। এই যে নিত্যপুষ্পের ঝোপ, এখানেই বৌদিদি আসেন ফুল কুড়ানোর অছিলায় বা গাছের সেবা করার অছিলায়। তার আসল উদ্দেশ্য হেমের ঘরে একটু উঁকি দেওয়া। হেম ভালোভাবেই জানেন। হেমমালিনী ভাবছেন, এভাবেই কি যাবে একটা জীবন? এত ব্যর্থ। বিবাহের পর যখন প্রথমবার পতিগৃহে গিয়েছিলেন তখন তার বয়স বছর 15। একটু বেশি বয়সেই তার বিবাহ হয়েছিল। তখন তার স্বামীর বয়স বোধহয় 21-22। সেইবার তিনি 7 দিন ছিলেন পতিগৃহে, যশোরের হরিদাসকাটি গ্রামে। তারপর আর যাননি। এ বাড়ির মেয়েরা সাধারণত স্বগৃহেই ফিরে আসে। হেমমালিনীর পতিগৃহের স্মৃতি তেমন সুখের নয়। মানুষটার নাম বাচস্পতি। হেম আড়াল থেকে তার স্বামীর সাথে তার ইয়ার দোস্তের কথোপকথন
কিছুটা শুনে ফেলেছিলেন। তারা জানতো না হেম বাংলা ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন। তারা মানুষটাকে বাচ্চু বলে ডাকছিল। তাদের কথাবার্তা অতি জঘন্য, সবই প্রায় নারী দেহ বিষয়ক। হেম লঙ্কা বাড়ির মেয়ে। তিনি ওই ধরনের নিম্নরুচির কথা আগে কখনো শোনেননি। সেদিন বেশ কয়েকবার হেম একটা অদ্ভুত বাক্য শুনলেন। ও বাসু, তোর সন্টি কেমন আছে? একজন বলে, আর বাকি সবাই হেসে ওঠে। ঘৃণায় লজ্জায় হেমের পেট গুলিয়ে উঠেছিল। চন্টি নামের অচিন বস্তুটা কি, সেটা হেম এখন কিছুটা বুঝতে পারেন। সেটা যে মোটেও ভালো নেই তাও তিনি বোঝেন। তার স্বামী মাঝে মধ্যে উধাও হয়ে যান। কোথায় যান তা কাউকে বলেন না। গত অঘ্রাণের প্রথম দিকে তিনি বাড়ি ছেড়েছেন, আজও ফেরেননি। বিয়ের পর প্রথম প্রথম সত্যনারায়ণ খোঁজ খবর করতেন। ইদানিং হাল ছেড়ে দিয়েছেন। একজন পূর্ণবয়স্ক পুরুষকে কাহাতক চোখে চোখে রাখা যায়? লঙ্কাবাড়ির পাকঘরে লোকের অভাব নেই, তবু চন্দ্রমণি উদয় আস্ত পরিশ্রম করেন। ছেলেপিলেরা খায়, কি থেকে কি হয়ে যায়। দুপুরে সকলকে খাইয়ে নিজে খেলেন। তারপর গেলেন নিত্য পুষ্প গাছগুলো দেখাশোনা করতে। কয়েকটার কি যেন একটা কল্পিত অসুখ হয়েছে, একটু গোড়া খুঁচিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তাকে দূর থেকে দেখতে পেয়ে হেমের বুক ধক করে উঠল। তিনি কামিনী গাছটার আড়ালে লুকিয়ে পড়লেন। বৌদিদি তখন একটা গাছের ডাল দিয়ে আলতো হাতে মাটি কোপাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করে সুযোগ মতো হেম দেখিনি ভাব করে বৌদিদির কাছে গিয়ে পড়লেন, কতকটা যেন আনমনে। বৌদিদি কি আর তাকে আগে দেখেননি? ঠিক দেখেছেন, তিনিও অপেক্ষা করছিলেন। হেমকে দেখে বৌদিদি চোখে মুখে ছদ্মবিস্ময় ফুটিয়ে বললেন, হেম, কেমন আছিস রে মা? হেম কথাটি না কয়ে বৌদিদির পাশে গিয়ে বসলেন। আর একটা ডাল কুড়িয়ে নিয়ে তিনিও গাছের গোড়া খোঁচাতে লাগলেন। এমন চলল কিছুক্ষণ। বৌদিদি নীরবতা ভাঙলেন, বললেন, ভাত খেয়েছিস? ছেলে মেয়ে দুটো কি করছে? হেম ধরা গলায় বললেন, তুমি ওদের দুটো খাইয়ে দাও। বৌদিদির চোখে জল এলো। এতক্ষণ এরা সবাই অভুক্ত আছে। হিম কত রোগা হয়ে গেছে, ছেলে মেয়ে দুটোর না জানি কি দশা হয়েছে। তিনি গাছের ডালটি মাটিতে রেখে হেমকে জড়িয়ে ধরলেন। হেম তার কোলে মাথা গুজে বাষ্পরুদ্ধ স্বরে বললেন, ও দিদি, গত অগ্রহায়ণে তিনি আরেকটি বিবাহ করেছেন। এলোকুড়ি ঠেঙে খবর পেয়েছি। সে মাগির নাকি মাত্র 16 বছর বয়স।